বিভিন্ন নাটকীয়তায় শেষ হলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল। সবাইকে অবাক করে দেয় ফ্লুমিনাসের সেমিতে ওঠা, পিএসজি এর অসাধারণ জয়, টমাস মুলারের বিদায়, রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেনের রেড কার্ড, এই সবকিছু ছাপায়া গিয়া ট্র্যাজিক যে বিষয়টা সেটা হইতেছে জার্মান ওয়ান্ডারকিড জামাল মুসিয়ালার ক্যারিয়ার থ্রেটিং একটা ইনজুরি। এরপরে সবার মনে একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ, তাও আবার এই লিগ সিজনের আগে। চলুন এই ভিডিওতে খুঁজে বের করা যাক এই প্রশ্নের উত্তর এবং এই পুরা কোয়ার্টার ফাইনালের একটা ছোট্ট হাইলাইট। আমরা যদি আগেই কথা বলি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো নিয়ে, তাহলে আমাদের কথা বলতে হবে ফ্লুমিনেস ভার্সেস আল হিলালের ম্যাচটা নিয়ে। আমি আগে সরি বলে নিই, কারণ আমি বলছিলাম যে ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবদের আধিপত্য এইখানেই শেষ হয়ে যেতেছে। 41 বছরের সিলভার নেতৃত্বে ফ্লুমিনেস শুধুমাত্র আমারে না, গোটা ফুটবল বিশ্বটারে অবাক করে তুলছে বা ভুল প্রমাণিত করছে। সবাই যখন আল হিলালরে সেমিতে তুলতে ব্যস্ত ছিল, তখন হয়তো ফ্লুমিনেস বলতেছিল হোল্ড মাই বিয়ার, সবাইরে অবাক করে ফ্লুমিনেস সেমিতে। তবে এবার গ্রুপ পর্ব দেখার পর আমি একটা কথা বলছিলাম যে এইবার যদি ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান কোনো ক্লাব কোনো অঘটন ঘটায় ফেলে বা কোনো চমৎকার ঘটায় ফেলে, তাহলে আমরা অবাক হওয়ার কিছুই নেই। এখানে আসলে ওরা যেভাবে খেলতেছিল, ব্রাজিলিয়ান প্রত্যেকটা ক্লাবই ভালো পজিশনে চলে আসছিল। তো এখন কথা হয়েছে সেমিতে ফ্লুমিনেস মুখোমুখি হবে চেলসির, যে এখানে মাদ্রিদের আটকায়া ম্যান সিটিরে এই টুর্নামেন্ট থেকে বাদ করানোর পরেও আল হিলাল ফ্লুমিনেসের আটকাইতে পারে নাই। সেইখানে কি চেলসি আদৌ পারবে ফ্লুমিনেসের আটকাইতে? পালমেরাস ভার্সেস চেলসি, এই ম্যাচটা মোটামুটি প্রিডিক্টেবলই ছিল যে চেলসি এই ম্যাচটা জিতবে, কিন্তু ওই 16 মিনিটে পালমারের গোলের পরে নিজের ভবিষ্যৎ ক্লাবের বিপক্ষে এস্তেবায়োর যে গোলটা ছিল 53 মিনিটে, তারপর থেকে হয়তো পালমারেসরা একটু আশা জাগছিল যে না আমরা এই ম্যাচটা জিততে পারবো। কিন্তু ওই 83তম মিনিটে একটা ওন গোলের কারণে চেলসি এই ম্যাচটা আগায় যায় এবং পালমারেস বাদ পড়ে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে। পিএসজি ভার্সেস বায়ার্ন, এই ম্যাচটা নিয়ে সবারই একটা অন্যরকম উত্তেজনা ছিল। চ্যাম্পিয়ন্স অফ জার্মানি ভার্সেস চ্যাম্পিয়ন্স অফ ফ্রান্স অথবা চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ, ম্যাচটা উত্তেজনাপূর্ণই ছিল, হতাশ করে নেই কাউরে। ম্যাচের শুরু থেকেই মোটামুটি দুই দলে আক্রমণাত্মক খেলতেছিল। বায়ার্নের অনেকগুলো আক্রমণ ছিল এরকম বা অনেকগুলো অ্যাটাক এরকম ছিল যেগুলো আসলে ওরা গোলে রূপান্তরিত করতে পারে নাই। কিছু ছিল ওদের ফিনিশিং এ ব্যর্থতা, আর কিছু অ্যাটাক ডোনারুমা নামক ওই দেয়ালটাতে আটকে দিতেছিল। দুইটা দলই তাদের কিপারের নেতৃত্বে 77 মিনিট পর্যন্ত পুরোপুরি গোলশূন্য ছিল। এখানে কালকে নোয়ারের কিছু জিনিস আমার চোখে বাজছে, যে নোয়ার বারবারই ওরা যখন হাই প্রেসিং করতেছিল নোয়ার সামনে আগায় আসতেছিল এবং সামনে আগায় এসে বল ক্লিয়ারেন্স করা, ও যখন টু টাচ নিতেছিল বা দুটা টাচের বেশি নিতেছিল, তখনই এই পিএজির হাই প্রেসে গিয়ে ওর সমস্যা হইতেছিল। এমন কয়েকটা পাস হয়েছে যেগুলো ভুলভাল ছিল, তার মাঝে একবার তো পুরোপুরি ওটা গোল হয়ে যেত, ডেম্বেলের শটটা একদম বার ছুঁয়ে গেছে। ওটা যদি গোল হইতো তাহলে এই ডেডলকটা হয়তো বা 73 মিনিটে ভেঙে যেত। কালকে পিএসজি মোটামুটি ওদের পায়ে বল দিয়েই খেলছে, বায়ার্ন পজিশন নিয়ে খেলছে এবং পিএসজি হাই প্রেস করে গেছে এবং এই হাই প্রেসে বায়ার্নের অনেকটাই কষ্ট হয়ে উঠতেছিল এই সামলে ওঠা, এবং এই যার কারণে বারবার ভুল পাস দিয়েছিল। এবং এই একটা ভুল পাস ছিল হেরিকেনের কাছ থেকে, বলটা যখন রিকভারি করে 77তম মিনিটে ডিজায়ার ডোর গোলে এই ডেডলকটা ভাঙলো, একটা গোলে আগায় গেল পিএসজি। আর ঠিক এর 2 মিনিট পরে গোরেস্কারে ট্যাকেল করে রেড কার্ড দেখে পিএসজির ডিফেন্ডার পাঁচও। এখান থেকে 10 জন লোকে চলে আসে, মানে 80তম মিনিটে একটা প্লেয়ার রেড কার্ড দেখছে। এখন বাকি 10 মিনিট এবং যে লস টাইম থাকবে ওটা পিএসজি 10 জন লোক নিয়ে খেলবে। এরপরে 10 মিনিট খেলা যায়, কিন্তু ওইখান থেকে বায়ার্ন কোনো গোল বের করতে পারে না, ওরকম কোনো মোক্ষম সুযোগও বের করে নিয়ে আসতে পারে না এই 10 জনের পিএসজির বিপক্ষেও। এরপরে 6 মিনিট লস টাইম, এবং এই লস টাইম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই লুকাস হার্নান্ডেজ গোরাইরার মুখে পনি দিয়ে আঘাত করে বসে এবং ওইখানেও একটা রেড কার্ড খায় লুকাস হার্নান্ডেজ। এই 9 জনের পিএসজি নিয়েও একদম লস টাইমের শেষ মুহূর্তে ডেম্বেলের একটা গোলে 2-1 গোলে পিএসজি এই খেলাটা জিতে এবং বায়ার্নের ফিফা ক্লাব বিশ্বকাপ যাত্রা এইখানেই শেষ হয়। আর এই গোলটার পরে উসমান ডেম্বেলে তার এই গোলটা ডেডিকেট করে ডিয়াগো জোতারে তার এই ফুটবলের সেলিব্রেশনটা হিট করে। এই ম্যাচ দিয়ে শেষ হয় বায়ার্নের ক্লাব বিশ্বকাপের যাত্রা আর টমাস মুলারের বায়ার্ন যাত্রা। শৈশবের ক্লাব বায়ার্ন মিউনিখকে বিদায় জানাইছে টমাস মুলার, কিন্তু দুইটা রেড কার্ড, পিএসজির নাটকীয় জয়, 9 জন নিয়ে খেলা, টমাস মুলারের বিদায়, এই সব কিছু ফিকে হয়ে যায় একটা ঘটনার সামনে, যে ঘটনাটা ঘটছিল হাফ টাইমের কিছুক্ষণ আগে। পিএসজির টাসলান ঘেইসে আগায় আসা বলটার পিছনে দৌড়ে আসে জামাল মুসিয়ালা, যে বলটা ক্লিয়ার করতে দৌড়ে আসে ডিফেন্ডার পাঁচো এবং গোলকিপার ডোনারুমা বলটা মুঠোবন্দি করতে যখন ডাইভ দেয় তখন সংঘর্ষ হয় জামাল মুসিয়ালার সাথে, আর ওই সংঘর্ষে জামাল মুসিয়ালার অ্যাঙ্কেল ডিসপ্লেস হয়ে যায়। মাত্র কিছুদিন আগে জামাল মুসিয়ালা ইনজুরি থেকে ব্যাক করছে এবং এই ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে বায়ার্ন
অ্যানাউন্স করছে যে আগামী সিজন থেকে 10 নম্বর জার্সি পরে জামাল মুসিয়ালা মাঠ মাতাবেন। কিন্তু এর আগেই এরকম কেরিয়ার থ্রেটনিং একটা ইনজুরি, হয়তো এই পুরা বছরটা মাঠের বাইরেই থাকতে হবে, ফিরে আসতে অনেক দেরি হবে। কিন্তু কথাটা ওই জায়গায় যে আসলে ফিরে আসলে কি সেই আগের মতো ফিরে আসতে পারবে? 2014 সালের বিশ্বকাপে একটা ইনজুরিতে আমরা হারাইছি সেই পুরনো নেইমারকে, যে নেইমারকে আমরা খুঁজে পাই না আর কোনোদিন। নেইমার নিজে হয়তো নিজের হারায়া খুঁজছে বারবার। ঠিক এই একই দিনে নেইমারের ইনজুরিটা হয়েছিল এবং এই একই তারিখে জামাল মুসিয়ালার ইনজুরিটা হলো। এবং জামাল মুসিয়ালা একজন নেইমার ভক্ত। ইতিহাসের এই পুনরাবৃত্তি আমাদের চিন্তায় ফেলে। সেই একই পথের প্রতীক না হলেই হয় জামাল মুসিয়ালা। এরকম একটা ইয়ং ট্যালেন্ট অকালে ঝরে যাওয়াটা আসলে আমাদের জন্য কষ্টকর বিষয়। জার্মানির এই ওয়ান্ডার বয় জামাল মুসিয়ালার প্রত্যেকটা মানুষই পছন্দ করে। সে যে কোনো ক্লাবের হইতে পারে, সে যে কোনো দেশের ফুটবল ভক্ত হইতে পারে। জামাল মুসিয়ালা ফিরে আসুক সে আগের রূপে। গেট ওয়েল সন জামাল মুসিয়ালা, উই অল আর উইথ ইউ, স্টে স্ট্রং। রিয়াল মাদ্রিদ ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ খুব সুন্দরভাবে খেলাটা শুরু করছিল। 10 মিনিটে গঞ্জেলো গার্সিয়ার গোল আর 20 মিনিটে ফ্রান গার্সিয়ার গোল, দুই গোলে হাফ টাইম শেষ করে রিয়াল মাদ্রিদ। আচ্ছা, এর মাঝখানে একটা কথা, মাদ্রিদে দুইটা গার্সিয়া আছে, গঞ্জেলো গার্সিয়া, ফ্রান গার্সিয়া, আবার বার্সায় দুইটা গার্সিয়া আছে। এখন কথা হলো যদি বার্সা রিয়ালের খেলা হয় তাহলে 4টা প্লেয়ার থাকবে মাঠে, যার নাম থাকবে গার্সিয়া, এবং যখন ডাক দেবে গার্সিয়া বলে আই থিঙ্ক 4জনই ফিরে থাকাবে। এবং এই নামটা মোটামুটি স্পেনে অনেক ফেমাস। আমার মনে হয় কোনো বিখ্যাত ব্যক্তির নাম ছিল গার্সিয়া। স্পেনের আনাচে কানাচে এই নামটা দেখা যায়। দ্বিতীয় হাফে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও দু দলের একটা দলও কোনো গোলের দেখা পায় না। কিন্তু ম্যাচের নাটকীয়তা শুরু হয় লস টাইমে। ম্যাচের লস টাইম দেওয়া হয় 5 মিনিট। লস টাইম 5 মিনিট দেওয়া হলেও এই খেলাটা চলে 99 মিনিট পর্যন্ত, মানে 9 মিনিট লস টাইম ছিল। আর এই 9 মিনিটে আমরা 3টা গোল এবং একটা রেড কার্ড দেখতে পাই। ম্যাচের 92তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান বেয়ারের গোলে ব্যবধানটা কমায় 2-1 নিয়ে আসে ব্রুসিয়া ডর্টমুন্ড। এর ঠিক 1 মিনিট পরে বাইসাইকেল কিকে এমবাপ্পের গোল। এটাতে কি বাইসাইকেল কিক বলা যায়? মোটামুটি ওই রকমই ছিল। এবং এই গোলের পরে কোনো বনু উল্লাস না কইরা দিয়াগো জোতার জার্সি নাম্বার হাতে দেখায়া সেলিব্রেশন করে কিলিয়ান এমবাপ্পে। দ্যাটস হোয়াই উই লাভ ফুটবল। এই গোলটা কনসিড করার পরে সেন্টার কিক থেকেই রান মেক করে গোড়াইছি, যারে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেন বডি ট্যাকল করে বক্সের ভিতরে, এবং সাথে সাথে রেফারি পেনাল্টি কল করে আর ডিন হুইসেন রে রেড কার্ড দেখায়। গুরাইসি পেনাল্টি থেকে স্কোর করে 98তম মিনিটে স্কোরটা কমায় নিয়ে আসে 3-2। সময় আছে হয়তো বা 1-1.5 মিনিট যে পর্যন্ত রেফারি খেলা চালায়, এবং গোল লাগবে একটা। ঠিক ওই মুহূর্তে আর একটা রান মেক, আর একটা থ্রেড ক্রিয়েট হয় রিয়াল মাদ্রিদের ডি বক্সে। আর কোর্তুয়া বিং কোর্তুয়ার একটা সেভ, হোয়াট এ সেভ, জাস্ট অসাধারণ একটা সেভ ছিল। যে সেভটা না হলে ওটা গোল স্কোর হলে খেলা গড়াইতে পারতো এক্সট্রা টাইমে, এবং সেখান থেকে হয়তো বা ডটমুন্ড বের করে নিয়ে আসতে পারতো খেলাটা। সেই সাথে 3-2 গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ সেমিতে। তো এই ছিল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। সেমিটা কিছুটা এরকম হবে, চেলসি ভার্সেস ফ্লুমিনেস, রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি। প্রথম সেমি হবে জুলাইয়ের 9 তারিখ রাত 1টায়, দ্বিতীয় সেমি হবে জুলাইয়ের 10 তারিখ রাত 1টায়। তবে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এবং পিএসজি যদি সেমিফাইনালে মুখোমুখি না হইয়া ফাইনালে মুখোমুখি হইতো তাহলে ওই ফাইনালটা আর একটু উপভোগ্য হইতো। ফাইনালটা হয়তো বা এখন এই টিম থেকে যেই ফাইনালে আগায় যাক, মাদ্রিদ জিতুক বা পিএসজি জিতুক, আর ওদিক থেকে ফ্লুমিনেস বা চেলসি যেই আসুক না জন্য, হয়তো আমরা ফাইনালটা একটা একতরফা ফাইনাল দেখতে পারবো। তবে আমার মনে হয় ফাইনালে আমরা চেলসি ভার্সেস পিএসজির একটা ম্যাচ দেখতে পারতেছি, কারণ এখানে রিয়াল মাদ্রিদ সবচেয়ে উইক পয়েন্ট হয়েছে। রিয়াল মাদ্রিদ রোদিগার ওরকম ফর্মে নাই, ইনজুরি থেকে আসার পরে ওরকম ফর্মও ফিরে পাইতেছে না। প্লাস কালকে ডিন হুইসেনের মোটামুটি রিয়াল মাদ্রিদের ব্যাকরানে একটু ইফেক্ট পড়বে। আপনি যদি আমি মনে করি যে ওরা আসানসিওরেও এখানে খেলায়, তাই আসানসিও ওর এখনো ম্যাচুরিটির অনেকটাই গ্যাপ আছে। মানে ওর ওই যে আবেগের ঠেলায় এসে এমন কিছু ডিসিশনও নিয়ে বসে যে এখানে রেড কার্ড খাইতে পারে, দল পেনাল্টি পাইতে পারে। তো মোটামুটি ভুগতে হবে ব্যাকলাইন নিয়ে, আরেকটু হয়তো ভুগতে হবে যাবে আলানসো। তবে আই থিঙ্ক মাদ্রিদ এইখানেই শেষ করতেছে রিয়াল মাদ্রিদ। আমরা হয়তো বা ফাইনালে পিএসজি ভার্সেস চেলসি দেখতে পারবো। এবার আমার সেই প্রশ্ন, আসলেই কি ফিফা ক্লাব বিশ্বকাপ যে টুর্নামেন্টটা আছে এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তাও আবার এই লিগ সিজনের আগে? আসলে এখন কিন্তু ব্রেক চলতেছে, ফুটবলে একটা ব্রেক চলতেছে। এখন প্লেয়াররা ছুটি কাটাইতেছে, নিজেরা ফ্রেশ করতেছে, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এসে লিগ খেলা ওরা শুরু করবে। সামনে ইউসিএল বা যে টুর্নামেন্টগুলো শুরু হবে এগুলোতে ওরা মনোযোগ দিবে। কিন্তু এখন যে ক্লাবগুলো ফিফা বিশ্বকাপ খেলতেছে, আসলে ওই প্লেয়ারগুলা কি ওই পর্যাপ্ত সময়টা পাবে নিজেদেরকে রিকভারি করার জন্য, নিজেদের ফিট রাখার জন্য, বা নেক্সট সিজনে ভালো কিছু করার জন্য? এই যে জামাল মুসিয়ালার ইনজুরিটা, সামনে লিগ সিজন শুরু হবে, আগামী বছর বিশ্বকাপ, এরপরে হয়তো ইউসিএল আছে, বিভিন্ন টুর্নামেন্ট আছে। এই যে টুর্নামেন্টগুলো আছে এইগুলা মোটামুটি মুসিয়ালা মিস করতে যেতেছে। যদিও জামাল মুসিয়ালা ফিরে আসে, এই যে একটা ইনজুরি, এই ভয়াবহ একটা ইনজুরির পরে কি মুসিয়ালা আগের রূপে ফিরে আসতে পারবে? মুসিয়ালা কি পারবে ঠিক ওর এই ফর্মটা ধরে নিয়ে চলার জন্য?
এখানে সবার মনে একটা আশঙ্কা আছে, সবার মনে একটা শঙ্কা আছে যে আসলে ওরকম আমরা পাবো কিনা। তো আমার মনে হয় এই টুর্নামেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এখানে উপকারিতা অনেক আছে। আমরা এমন অনেক টিম দেখতেছি যেগুলো ইউরোপের বাইরে, কিন্তু ওদের আসলে পটেনশিয়াল আছে ইউরোপিয়ান টিমের সাথে কম্পিটিশন করার জন্য। আমরা আল হিলাল বলতে পারি, আমরা ব্রাজিলিয়ান ক্লাবগুলো নিয়ে কথা বলতে পারি। যদি এই টুর্নামেন্ট না থাকতো তাহলে হয়তো ওরা এই যে বিষয়গুলো, এই যে ওরা লাইমলাইটটা পাইতেছে এখন, এটা পাইতো না। কিন্তু হ্যাঁ, যে কোনো জিনিসেরই একটা পজিটিভ দিক থাকলে তার একটা নেগেটিভ দিকও আছে। টুর্নামেন্টটা ঠিক আছে, এই টুর্নামেন্টটা দরকার, কিন্তু সময়টা ঠিক নাই। এই সময়টাতে এই টুর্নামেন্ট চলে না। এবং আপনি আর কত টুর্নামেন্ট বাড়াবেন ভাই? প্রত্যেকটা সিজনে এক একটা প্লেয়ার যেভাবে খেলা খেলতেছে, গত সিজন আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ার পুরো হাঁপায় গেছিল খেলতে খেলতে। তো আমার মনে হয় ফিফার একটু ভাবা দরকার, এই শিডিউল নিয়ে, এই টুর্নামেন্ট নিয়ে একটু ভাবতে হবে, প্লেয়ারদেরকে একটু রেস্ট দিতে হবে। সবশেষে আমাদের সমবেদনা আছে দিয়াগো জোতার পরিবারের উপরে। ওর পরিবারকে ধৈর্য দিক, ওর পরিবার যেন এই ধাক্কাটা সামলায় উঠতে পারে। দুই ভাই একসাথে হারানো, ওর বন্ধু বান্ধব যারা আছে আমরা যদি দেখে থাকি, আর নাবাস ওই দিন আল হিলালের ম্যাচ খেলার পরে এখান থেকে গিয়ে ওর কফিন ধরছিল। আমাদের দোয়া একটাই, ওদের পরিবার যেন এই ধাক্কাটা সামলায় উঠতে পারে। এবং আমরা চাই জামাল মুসিয়ালা ফিরে আসুক সে আগের রূপে। আমরা এই ওয়ান্ডার বয়রে আবার আমাদের মতো করে যেন মাঠে দেখতে পারি। গেট উইল সন জামাল মুসিয়ালা। রেস্ট ইন পিস দিয়াগো জোতা।